আপনি বর্ডারে মানুষ মারবেন, আমার প্রাইম মিনিস্টারকে দিল্লিতে নিয়ে যেয়ে বলবেন আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য বসে আছি। এটা তো কোনো প্র্যাগম্যাটিক কথাবার্তা নয়। বাংলাদেশের সব অপরাধীদের জন্য ভারতই কেন তাদের সবচেয়ে অভয় আশ্রয়? ব্যাপারটা তো শুধু এইরকম না যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা তাকে হচ্ছে গিয়ে আমন্ত্রণ জানালাম, তিনি ভারত তাকে আমন্ত্রণ জানালো, তিনি আসলেন এবং গেলেন, তাদের সকল সম্পর্ক ভালো হয়ে গেল। জিনিসটা তো সেটা না। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শার্লিন। দর্শক, আজ কড়া আলাপের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক বাঁদিকে রয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক চিফ প্রসিকিউটর, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমার সাথে রয়েছেন ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9, এবং রয়েছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপের শুরুতে। কড়া আলাপে যে আলোচনাটা দিয়ে শুরু করতে চাই, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আপাতত স্থগিত করা হয়েছে, আমরা ইতিমধ্যেই জেনে গেছি। দ্বিপাক্ষিক সফরে ভারতের প্রস্তাব এবং আগ্রহ সত্ত্বেও সেটা হলো না। তার বড় একটি কারণ বাংলাদেশের পক্ষ থেকে দেয়া কয়েকটি শর্তগুলো দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই যে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠানোর শর্ত দেওয়া হয়েছে, এবং দ্বিতীয়ত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে হস্তান্তরের কথা বলা হয়েছে। শুরুতে আলোচনাটা মোহাম্মদ তাজুল ইসলাম আপনার কাছে আসতে চাই, যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন যে আলোচনার মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থে নিশ্চিত করে উপযুক্ত সময় আমরা ভারত সফর করতে পারবো বা সফর করা হবে। এই সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া নেই, আমাদের দিক থেকে তাড়াহুড়া নেই, কিন্তু ভারতের কেন তাড়াহুড়া? এর কোনো সুনির্দিষ্ট কারণ কি রয়েছে কিনা ভারতের তাড়াহুড়া করার? দেখুন, ভারতের তাড়াহুড়ার কি কারণ এটা ভারত সরকারই ভালো জানবেন, তাদের পেছনে কি উদ্দেশ্য আছে। আমরা সবসময় আমাদের পররাষ্ট্র নীতি ঠিক করব বাংলাদেশের প্রয়োজনের আলোকে, বাংলাদেশের যে ভবিষ্যৎ গতিপথ সেটা নির্ধারণ করবে। আমরা যেভাবে আমরা বাংলাদেশকে নিতে চাই সেই নেসেসিটির আলোকে, সেই পরিকল্পনার আলোকে আমরা আমাদের বিদেশ সফর, আমাদের প্রধানমন্ত্রীর সফর, সেগুলো আমরা নির্ধারণ করব। সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের শর্ত দেওয়া হয়েছে এটাই যুক্তিযুক্ত, এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আত্মমর্যাদা রক্ষা করে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে আচরণ হওয়া উচিত। বাংলাদেশ তার স্বাধীনতা অর্জনের পরে এই দীর্ঘ পথ পরিক্রমা এই প্রথম আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা সম্মানজনক একটা পজিশন নিতে পেরেছে। এই জন্য ডেফিনেটলি বাংলাদেশের বর্তমান সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সাধুবাদ দিতে চাই। আমাদের খুবই যৌক্তিক দাবি যে কারাদণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা তাকে ফেরত দিতে হবে, কারণ তিনি বাংলাদেশের সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ করেছেন। একটা উপযুক্ত আদালতে তার শাস্তি হয়েছে, কিন্তু তার সাঙ্গপাঙ্গ সহ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে একটা নিরাপদ আশ্রয়ে রয়েছে ভারতে। তো ভারত যেখানে আমাদের প্রতিবেশী, এবং তারা দাবি করেন যে তারা একটা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, তারা আইনের শাসনের কথা বলেন, সেখানে একজন মানবতা বিরোধী অপরাধী তার রাষ্ট্রে যখন আশ্রিত থাকেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক চাইলে সেই রাষ্ট্রকে নিরাপদ রাখার স্বার্থে সেখানে আদালত কর্তৃক ঘোষিত যে মানবতা বিরোধী অপরাধী তাকে প্রত্যর্পণ করা উচিত। সেটা তারা করছে না, তারা নানান বাহানায় এটাকে বিলম্বিত করার চেষ্টা করছেন। এটা বাংলাদেশের জন্য একটা মেজর ইস্যু। একই সাথে বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় একজন দেশপ্রেমিক তরুণ ছিলেন ওসমান হাদি, তাকে হত্যা করার পরে নিরাপদে তার হত্যাকারীরা তার দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে বসে আছেন। বাংলাদেশে অপরাধ করে সহসাই ভারতে চলে যাওয়া এবং সেখানে নিরাপদে আশ্রয় লাভ করা, এই যে আমাদের দেশের অপরাধীদের একটা নিরাপদ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ভারত, এইটা একটা সুপ্রতিবেশীর আচরণ নয়। সুতরাং বাংলাদেশ যে স্ট্যান্ডটা নিয়েছেন যে এই সমস্ত অপরাধীদেরকে বাংলাদেশে প্রত্যর্পণ করা উচিত এবং সেটার পরে আমরা সফরের চিন্তা করব, এটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু ভারতের দিক থেকে যে তাড়াহুড়োর কথা যেটা বলছেন, সেটা হতে পারে যে তারা বাংলাদেশকে নানানভাবে
প্রলুব্ধ করা, নানান প্রস্তাবের ফাঁদে ফেলার চেষ্টা করা, যাতে করে বাংলাদেশ এই যে একটা সার্বভৌম সত্তার উপরে, স্বাধীন সত্তার উপরে দাঁড়ানোর চেষ্টা করছে, এই জায়গাটাকে জিওপার্ডাইজ করার জন্য তাদের পরিকল্পনা থাকবে, চাণক্য নীতি থাকবে। যেমন ইতিমধ্যে আমাদের একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে আমরা জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনা করে আন্তর্জাতিক বিভিন্ন জোটে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব, ইন্ডিকেটিং যে টার্কি, পাকিস্তান এবং সৌদি আরব মিলে যে একটা সামরিক জোট হয়েছে সেদিকে যাওয়ার ব্যাপারটা তিনি ইঙ্গিত করেছেন। এরকম একটা জোটে যাওয়া, এটা আমাদের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং বৈশ্বিক বন্ধুত্ব বাড়ানোর ক্ষেত্রে এটা বড় ভূমিকা পালন করবে। বাংলাদেশ যাতে এই ধরনের সিদ্ধান্ত না নিতে পারে, সম্ভবত ভারত সেটা আঁচ করতে পেরেই চেষ্টা করেছেন যে ভারতে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম সফর যদি হয় তাহলে বাংলাদেশকে নানানভাবে প্রলুব্ধ করা যায় কিনা, এখান থেকে ফিরিয়ে আনা যায় কিনা, সেই ধরনের চেষ্টা থাকতে পারে। আপাতত আমার কাছে মনে হচ্ছে সেটাই প্রধানতম কারণ। আচ্ছা, এই যে সম্ভাব্য সফর ঘিরে দুই দেশের সম্পর্কে বরফ গলার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এখন এই বিষয়গুলো সুরাহা করতে আসলে সফরটা কি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি, নাকি সফর না হলেও সম্পর্ক যে বরফ সেটি গলতে পারে বলে আপনার ধারণা? দেখুন, সফরটা আনুষ্ঠানিকতা মাত্র। সম্পর্কের বরফ গলার জন্য আগের থেকে যে সমস্ত নেগোসিয়েশনগুলো হয়, ডিসকাশনগুলো হয় বিভিন্ন ইস্যুর ব্যাপারে, প্রাইম মিনিস্টার তো সর্বশেষ পর্যায়ে, এর আগে বিভিন্ন লেভেলে তো আলোচনা হতে হবে। আমাদের সাথে ভারতের অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে, গঙ্গার পানি বন্টন আছে, তিস্তার পানি বন্টনের ব্যাপার আছে, অপরাধীদের প্রত্যার্পণের ব্যাপার আছে, বাংলাদেশের সাথে বর্ডার কিলিংয়ের যে ব্যাপার আছে প্রতিনিয়ত যে ঘটছে, বাণিজ্যের ঘাটতির ব্যাপার আছে, ইনসার্জেন্সির ব্যাপার আছে, বাংলাদেশে যারা নাশকতা করে ইন্ডিয়াতে চলে যায় সেগুলোর ব্যাপার আছে। এই সমস্ত বিষয়গুলো, এগুলো তো প্রাইম মিনিস্টার পর্যায়ে আলোচনা হবে সর্বশেষে। এটা তখন একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে এটার একটা চুক্তি হয় বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়, কিন্তু মূল আলোচনাটা হয় কিন্তু নিচের দিকে। সেই আলোচনাগুলো না করে, এই ইস্যুগুলোর ব্যাপারে কোনো সমঝোতায় উপনীত না হয়ে প্রাইম মিনিস্টারকে নেওয়ার জন্য তারা কেন তাড়াহুড়া করছেন, এটা বাস্তবসম্মত নয় বলে আমি মনে করি। ভারত যদি আন্তরিক হয় তাহলে ভারত সরকারের উচিত হচ্ছে যে ইস্যুগুলো নিয়ে বাংলাদেশ কথা বলছে, বাংলাদেশ যেগুলো নিয়ে সমস্যার কথা জানাচ্ছে, দাবি জানাচ্ছে, সেই বিষয়গুলোর ব্যাপারে তাদের মনোযোগী হওয়া। খুবই বার্নিং ইস্যু, খালি চোখে দেখা যায়। আপনি বর্ডারে মানুষ মারবেন, আমার প্রাইম মিনিস্টারকে দিল্লিতে নিয়ে যে বলবেন আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য বসে আছি, এটা তো কোনো প্র্যাগম্যাটিক কথাবার্তা নয়। আপনি বর্ডার কিলিং তো আপনাকে বন্ধ করতে হবে, একটা রিজনেবল জায়গায় আপনাকে রিচ করতে হবে, পানির ব্যাপারে আপনাকে একটা যুক্তিসঙ্গত সমাধানের দিকে যেতে হবে, তারপরে প্রাইম মিনিস্টার সেখানে যাবেন, এটাই বাস্তবসম্মত। জি, মোহাম্মদ তাজুল ইসলাম, আবার আসবো আপনার কাছে। শাহাদাত হোসেন শাহাদ, আপনার কাছে আসতেছে, এই যে অমীমাংসিত বেশ কিছু ইস্যু রয়েছে ভারতের সাথে বাংলাদেশে, সেই ইস্যুগুলোর সমাধান না করে, সেই ইস্যুগুলোর জন্য কথা বলার চেষ্টা না করে প্রধানমন্ত্রীর সাথে সফরের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সেই সূত্র ধরে যে শর্তগুলো বাংলাদেশ দিয়েছে, মোটামুটি বলা যায় যে বাংলাদেশের অবস্থান ভারতের সাথে এখন অনেক শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই শর্তগুলো কি ভারত মেনে নেবে কিনা আপনার কি মনে হয়, আর যদি না মানে তাহলে কি হবে? জি, শুরুতে আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশের এটা শক্ত অবস্থান না, বাংলাদেশের এটা ন্যায়সঙ্গত অবস্থান। এখন ন্যায়সঙ্গত অবস্থানকে কেউ শক্ত বলবে না নরম বলবে, সেটা তার পারসেপশনের বিষয়। বাংলাদেশ এবং ভারত দুইটা প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী পরিবর্তনও করা যাবে না এবং সম্পর্ক রাখতে হবে। কিন্তু সেই সম্পর্কটা ভারত চায় 16.5 বছর ধরে শেখ হাসিনার মতো একটি অনির্বাচিত, বিনা ভোটের, রাতের ভোটের, আমিডামি ভোটের ফ্যাসিবাদী একটা সরকারকে ক্ষমতায় রেখে যেভাবে বাংলাদেশকে শোষণ করতে পারত, সেই কায়দায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত। আর বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতিতে চায় যে আত্মমর্যাদার ভিত্তিতে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম এই নীতি অক্ষুণ্ণ রেখে আমরা সম্পর্ক চাই, এবং সেই সম্পর্কের ভিত্তি হবে এক দেশ আরেক দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না, দুইটা দেশই তাদের আত্মমর্যাদা নিয়ে সম্পর্ক বজায় রাখবে। খুবই ন্যায়সঙ্গত চাওয়া, আধুনিক বিশ্বের যে কোনো দেশ এই সম্পর্কটাই চায়। সেখানে ভারত তাদের সঙ্গে আমাদের পানির হিস্সা, তারা আমাদের সে অধিকার দিবে না। আমার বর্ডারে তারা ইচ্ছা মতো পাখির মতো গুলি করে মানুষ মারবে, কাঁটাতারে ঝুলিয়ে রাখবে। তারা আমার দেশে তাদের দেশের নাগরিককে পুশিন করবে। এখন পরিস্থিতি তো পাল্টে গেছে। বাংলাদেশের ভারতের যে সীমান্ত এলাকায় দেখবেন যে এখন শুধুই পোশাকধারী বর্ডার গার্ড
বিজিবি যেটা বর্ডার গার্ড বাংলাদেশ, আমাদের বর্ডারকে শুধুই পোশাকধারী বর্ডার গার্ডরাই গার্ড দিচ্ছে না, সীমান্তবর্তী বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এখন এক একজন বিজিবির সদস্য, এক একজন বর্ডার গার্ডের দায়িত্ব পালন করে, যে কারণে তারা পুশিং করতে গেলে ভারতীয় নাগরিকদের ধরে নিয়ে এসে পতাকা বৈঠক করছে সাধারণ জনগণ বিজিবি সহায়তায়। ফলে এইটা একটা বিষয়। বাংলাদেশের একেবারে টপ মোস্ট কিলার, গণহত্যাকারী শেখ হাসিনা থেকে শুরু করে হাদি হত্যাকারী, এমনকি প্রফেশনাল কিলার বা প্রফেশনাল সন্ত্রাসী, সবার জন্যই ওই দেশ কেন অভয় আশ্রয় স্থল হলো? সেই প্রশ্নের উত্তরটা তো তাদের অনুধাবন করতে হবে যে বাংলাদেশের সব অপরাধীদের জন্য ভারতই কেন তাদের সবচেয়ে অভয় আশ্রয়। এইটা তারা উপলব্ধি যদি করে তাহলে উত্তর পেয়ে যাবে। বাংলাদেশ কি চায়? আমার দেশের অপরাধী যাদের, আমার দেশে যাদের না আদালতে মামলা আছে এবং বিচার কার্যক্রম চলছে, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের ন্যায়সঙ্গত বিচার আমরা করব, সেই সুযোগটা আমাদের থাকতে হবে। আজকে খুব সিম্পল একটা বিষয় ভাবেন তো, যে ভারতে এরকম একটা গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে ভারতের সরকার গণহত্যা চালালো এবং ভারতের কোনো শাসক বাংলাদেশে এইভাবে এসে আশ্রয় নিল, বাংলাদেশ সরকার আশ্রয় দিল, আর ওইখানে গণ অভ্যুত্থান পরিবর্তী নতুন কোনো সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলো, তারা কি মানতো বাংলাদেশে তাদের একজন এরকম গণহত্যাকারীকে আশ্রয় দিলে? এইটা তাদেরকে ভাবতে হবে। শুধু একতরফাভাবে তারা আমাদের সন্ত্রাসীদের, আমাদের গণহত্যাকারীদের, আমাদের দেশে ফ্যাসিবাদ করে যারা পালিয়ে যাবে তাদের জায়গা দিবে, আমাদের সমস্ত অধিকার থেকে বাণিজ্যিক, পানি সব থেকে বঞ্চিত করবে, আবার তারা আমার দেশের রোগী দিয়ে ব্যবসা করবে, আমার দেশের ক্রেতা নিয়ে ব্যবসা করবে, তাদের ব্যবসা চাঙ্গা রাখবে, আমার দেশে তারা সব কিছু তাদের মতো করে রপ্তানি করবে, তাদের দেশের লোক এই দেশে অবৈধ এবং বৈধ দুইভাবে এইখানে থাকবে এবং তারা চাকরি বাকরি করবে, ব্যবসা করবে, আর আমার দেশের নাগরিক না হওয়া সত্ত্বেও তারা ওইখান থেকে আমার দেশে ঠেলে লোক পাঠাবে বিশেষ উদ্দেশ্য নিয়ে, ভোটার তালিকা থেকে বাদ দিয়ে প্লট তৈরি করবে যে এই দেশের নাগরিক বলে যাতে পাঠিয়ে দেওয়া যায়, সেটা আমাদের মানতে হবে। আর ওর সুরাহা যখন না হয়, ন্যায়সঙ্গত সম্মানজনক আলোচনাটা অন্তত শুরু না হয় বা কোনো রকম আশ্বাস না পাওয়া যায়, সেই অবস্থায় তারা ইনভাইট করবে। আর আমার দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশপন্থী রাজনীতির এই যুগে আমাদের প্রধানমন্ত্রী বা সরকারের এই রকম উচ্চ পর্যায়ের তারা যদি ওইখানে যায়, তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা সেটা লুণ্ঠিত হয়, ভূলুণ্ঠিত হয়। আমরা ওই চেতনাকে এইভাবে লুণ্ঠিত হতে দিতে চাই না, যেটা উপলব্ধি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার, তার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই নীতিতে যারা কাজ করছেন তারা। এইটা বাংলাদেশের আপামর জনসাধারণের যারা বাংলাদেশপন্থী তাদের সমর্থন পাচ্ছে। জি, শাখাওয়াত হোসেন শাহান, আবার আসবো আপনার কাছে। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, এই যে বর্তমান পরিস্থিতিতে দিল্লিকে দেয়া শর্ত, এই শর্তগুলো কি আসলে রাজনৈতিক কৌশল, নাকি আপনি এটিকে প্রকৃত জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখতে চান? আপনার কাছে কোনটি মনে হয়? ধন্যবাদ। এইটা তো ঠিক বেসিক্যালি মিউচুয়ালি এক্সক্লুসিভ না, একটা হলে যে আরেকটা হতে পারবে না সেরকম তো না, এটা একটা আরেকটার সাথেই সম্পর্কযুক্ত। দেখুন, যে ঘটনাটা আমাদের মাথায় রাখতে হবে যে দুটো জায়গাতেই একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। একটা তো হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কের ক্ষেত্রে পলিটিক্যাল যেই সিচুয়েশনের মধ্যে আমরা যেটা ছিলাম গত 15-16 বছর, সেখানে তো একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন এসেছে। সেখানের পরিবর্তনটা তো খুব গুরুত্বপূর্ণ, এবং যতদিন পর্যন্ত একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল তার উপরে ভারত যেভাবে ইনফ্লুয়েন্স খাটাতে পারত, এবং সেই অনির্বাচিত সরকারও যেহেতু তার পেছনে আসলে জনভিত্তি বা লেজিটিমেসির যে জায়গাটা সেটা নেই, তার ক্ষমতায় টিকে থাকার জন্য হচ্ছে কি সে ভারতের উপরে যেভাবে নির্ভরশীল থেকেছে সে, এইটা তো জুলাই পরবর্তী বাস্তবতায় তো সিচুয়েশনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এই যে আমরা যে সরকারটা দেখছি নির্বাচিত হবার কারণে তার একটা সিগনিফিক্যান্ট লেজিটিমেসি আছে, তার শক্ত অবস্থান নেবার জায়গা আছে, এবং তার যেহেতু হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট ক্ষমতায় টিকে থাকার জন্য কোনো ধরনের নির্ভরশীলতার প্রশ্ন নেই, সে জায়গা থেকে হচ্ছে গিয়ে সে তার সমস্যা, সে তার যে অবস্থান সেই অবস্থানটা নিতে পারছে। এইটার ফলে যেটা হচ্ছে যেটা আমি বলছিলাম যে আপনি যদি দেখেন যে দাবিগুলো দেওয়া হয়েছে,
আপনি তো এইখানে অন্যায্য বলে কিছু দেখবেন না। এটা তো অ্যাবসলিউটলি কারেক্ট, দ্যাট হচ্ছে কি আপনার দেশের অবস্থানের জন্য, আপনার দেশের সামনের দিকে এগিয়ে থাকার জন্য, আপনার দেশের যেই পররাষ্ট্রনীতি সেটার জন্য এই দুইটা প্রস্তাবিত বা দুইটা শর্তই তো হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। বাট এগেইন যে কথাটা যেটা বললাম যে একটা তো আরেকটা ঠিক পরিপূরক না। অ্যাট দ্য সেম টাইম সেটা তো ভারতকে এক ধরনের মেসেজ দেওয়া, এবং এই মেসেজ দেওয়ার জায়গায় যে বাংলাদেশ পৌঁছাতে পেরেছে সেটা তো একটা বড় অর্জন। এবং সেই ক্ষেত্রে সেকেন্ড যে পরিবর্তনটা, যে আমরা তো একই সাথে এইটাও আমাদের একটু মাথায় রাখতে হবে, ওভারঅল জিওপলিটিক্যাল অর্ডারে তো একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। আমরা যেটা দেখেছি যে একই সাথে হচ্ছে গিয়ে আমরা যে ওভারঅল যে একটা হেজিমনিক গ্লোবাল অর্ডার ইউএস কেন্দ্রিক যেটা দেখেছি, সেই জায়গাটায় উইকনেসের জায়গা চলে এসেছে, চীন সামনের দিকে চলে এসেছে, এবং বাংলাদেশের সামনে সম্পর্ক তৈরি করবার জন্য আরও অনেকগুলো রাষ্ট্র চলে এসেছে, যে রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশ সম্পর্ক তৈরি করবার চেষ্টা করছে। আপনি হচ্ছে গিয়ে বাণিজ্যের যে ঘাটতিগুলো আছে সেগুলো মেটানোর জায়গা থেকেই দেখুন, আপনি হচ্ছে গিয়ে সামরিক শক্তির ক্ষেত্রে পারস্পরিক সহায়তা যেটা, সেই সহায়তা তৈরি করবার জায়গাগুলো থেকেই দেখুন যে আপনি এসেনশিয়ালি গত 15-16 বছরের যে অ্যাবসলিউট নির্ভরতা সেই জায়গা থেকে আপনি সরে আসছেন। এবং যখন আপনি এই সরে আসছেন, এই যে গ্লোবাল অর্ডারটা চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা রাষ্ট্রেরই তো এটা একটা কূটনৈতিক দায়িত্ব যে এইটা থেকে আমি বেস্ট পসিবল রেজাল্টটা আমি হচ্ছে গিয়ে কীভাবে নিতে পারি। এবং সেই ক্ষেত্রে যদি হচ্ছে গিয়ে এই শর্তগুলোকে আপনি লেভারেজ পয়েন্ট হিসেবেও ব্যবহার করতে চান, আই ডোন্ট নেসেসারিলি থিঙ্ক দ্যাট একটা আরেকটাকে হচ্ছে গিয়ে কোনোভাবেই কন্ট্রাডিক্ট করছে। এটা অবশ্যই ন্যায়সঙ্গত যে অবস্থান, কিন্তু যেটা বলছিলাম যে এইখানে এই হিসাবগুলো অফকোর্স অবশ্যই আছে। কারণ এটার সাথে জাস্ট আমি একটা, যেহেতু আপনি বোধহয় একটা প্রশ্ন করতে যাচ্ছেন, আপনি যে কথাটা বলছিলেন যে কেন ভারত বারবার চাচ্ছে, কারণ এই যে জিওপলিটিক্যাল অর্ডারের চেঞ্জ, বাংলাদেশ যে হচ্ছে বিকল্প মানে যেই সম্পর্কগুলো তৈরি করবার চেষ্টা করছে, সেটা অবশ্যই ভারতের জন্য একটা কনসার্নের বিষয় হয়ে যাবে। হয়তো সেটাকে মাথায় রেখে এই ধরনের একটা চেষ্টা হয়তো ভারত করছে। আচ্ছা, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যে সম্ভাব্য ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে, এই দাবিকে যুক্ত করে কঠোর সমালোচনা করেছেন ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি। সাম্প্রতিক অবস্থানকে, বাংলাদেশের সাম্প্রতিক অবস্থানকে তিনি অ্যাড্রেস করেছেন অত্যন্ত রূঢ় এবং অহংকারী। তার এই মন্তব্য নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এগেইন মানে উনি ওনার মন্তব্য করতে পারেন, কিন্তু আমরা যে কথাটা, আমরা যখন আমাদের অবস্থানটাকে দেখবো, আমরা তো বিনা স্বীকৃতির চেহারা মানে যেই চোখ, সেই চোখ দিয়ে তো আমি বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে দেখবো না। আমি তো হচ্ছে গিয়ে ভারতের যে অবস্থান সেটার দিক থেকে দেখবো না। আমি দেখবো আমার দেশের পার্সপেক্টিভ থেকে এই অবস্থানটাকে আমি কিভাবে হচ্ছে গিয়ে আমি এক্সপ্লেইন করতে পারি, বা এভাবে এটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি। সেক্ষেত্রে ওনার কাছে এটা রূঢ় মনে হোক বা যাই মনে হোক, তাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় আমাদের খুব একটা বদার করার বা সেটা নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু যায় আসে না। কারণ উনি তো এই ধরনের কথাবার্তা এই প্রথম বলছেন তা তো না। আমরা তো হচ্ছে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই উনার যে অবস্থান, সেই অবস্থানটা তো আমরা বিভিন্ন সময়ই শুনে এসেছি। এবং উনি তো হচ্ছে গিয়ে গণ অভ্যুত্থানকে বিভিন্ন সময় যেভাবে প্রশ্নবিদ্ধ করেছেন, উনার বক্তব্য উনি যা বলেছেন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার এই বক্তব্য আমাদের জন্য আসলে কিছুই ম্যাটার করে না। কারণ আমরা অবস্থানটা নিচ্ছি আমাদের জায়গা থেকে, এবং সেখানে আমি যেটা বললাম যে সেই জায়গাটা থেকে যদি রূঢ় মনে হয় তাহলে ভালো, আমরা একটা স্ট্যান্স নিতে পেরেছি। কোয়েশ্চেনটা হচ্ছে যেটা দেখতে হবে যে এই জায়গা থেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কি অ্যাচিভ করে নিয়ে আসতে পারছি, সেই জায়গাটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আবার আসবো আপনার কাছে। আসিফ মোহাম্মদ শাহান, মোহাম্মদ তাজুল ইসলাম, আপনি শুরু থেকে বলেছিলেন যে বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন জোটে যোগদান করতে যাচ্ছে বা হয়তো বা করবে, বিভিন্ন জোটের সাথে যুক্ত হবে। এখন এই যে ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরির যে মন্তব্যটি নিয়ে কথা বলছিলাম, যে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থানকে অত্যন্ত রূঢ় এবং অহংকারী বলছেন, আমাদের পাশের দেশ আমাদের সম্পর্কে কেমন ধারণা রাখলে এ ধরনের মন্তব্য করে? আসলে কি মনে হয় আপনার, কেন তারা পাশের দেশ, প্রতিবেশী দেশ সম্পর্কে এমন একটি মন্তব্য করেন? এটা সম্ভাব্য কারণ তো এটাই হতে পারে, সবাই আমরা বুঝতে পারি যে তারা এতদিন পর্যন্ত বাংলাদেশকে দেখেছে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে, এবং তাদের সাবসার্ভিয়েন্ট মনে করতো। তারা মনে করতো বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি তাদের সাথে কোঅর্ডিনেট করে করবে, কোঅর্ডিনেশনের কথা বলেছে। কিন্তু আমরা তো জানি যে কোনটা কোঅর্ডিনেশন আর কোনটা সাবঅর্ডিনেশন। তো সুতরাং তারা চাইবে বাংলাদেশকে, যেভাবে শেখ হাসিনার রেজিমের সময় বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে ইচ্ছা মতো ব্যবহার করেছে, বাংলাদেশ কোথায় যাবে, কার সাথে কথা বলবে, কোন অস্ত্র কিনবে, কোথা থেকে আমদানি করবে, সব কিছু ভারত ঠিক করে দিত হাসিনা সরকারকে। বাংলাদেশ যখন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, এইটা তাদের কাছে দুর্বিনীত মনে হচ্ছে। কিন্তু এটা তো আমার আত্মমর্যাদার প্রশ্ন, আমার অধিকারের প্রশ্ন।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা বাংলাদেশের সার্বভৌমত্ব, যেটা অ্যাগেইন প্রশ্নটা আসবে যে আসলে সার্বভৌমত্বটা কি। সার্বভৌমত্বটা হচ্ছে আমি আমার রাষ্ট্রের প্রয়োজনে আমার সিদ্ধান্তটা আমার নিজের নেবার ক্ষমতা। সুতরাং কোথায় আমার কল্যাণ, কোথা থেকে আমি আমার দেশের জন্য ভালো করতে পারবো, সেই সিদ্ধান্ত নেবার ক্ষমতা আমার আছে। কিন্তু ভারত এটা দেখে অভ্যস্ত না। তারা মনে করতো আগের সময় যেটা হতো যে সকল সিদ্ধান্ত তাদের কাছ থেকে ভেটিং হয়ে আসতো, তারা যেভাবে বলতো সেই বাংলাদেশের তদানীন্তন সরকার শেখ হাসিনা যারা ক্ষমতা জবরদখল করে বসেছিল তারা সেইভাবে সিদ্ধান্ত নিত। এখন তাদের এরকম জমিদারি যখন চলে যাচ্ছে, তখন বাংলাদেশ যখন বলছে যে না আমাদেরকে বর্ডার কিলিং বন্ধ করতে হবে, খুনিরা যারা পালিয়ে আছে তাদেরকে ফেরত দিতে হবে, আমাদের ইন্টারেস্টের সাথে যেগুলো সম্পৃক্ত সেগুলো তোমরা আগে দাও, তারপরে তোমাদের সাথে আমরা বসবো, এটা তাদের কাছে দুর্বিনীত মনেই হতে পারে। কিন্তু এটা হচ্ছে আমার নিছক এবং নির্দোষ একটা অধিকারের দাবি মাত্র। আচ্ছা, এই জায়গা তো আমি আপোষ করতে পারবো আচ্ছা না। মোহাম্মদ তাজুল ইসলাম, আমি এই প্রসঙ্গে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে যে আমরা ভারতের এই বলয় থেকে হয়তো মুক্ত হওয়ার চেষ্টা করছি এবং সামনেও করে যাব, কিন্তু সেই সাথে সাথে আমাদের দেশের উপর মার্কিন কোনো আধিপত্য যদি থেকে থাকে, সেইটার বিষয়ে আপনি কি বলবেন? যে যে কোনো চুক্তি বা যে কোনো কারণে আমাদেরকে অন্য কোনো দেশের কোনো ক্ষমতার প্রভাব আমাদের দেশে আমরা এখন দেখতে পাই বা দেখতে পেতে যাচ্ছি কিনা? না, দৃশ্যমান তো কোনো কিছু নেই। আমার কথা হচ্ছে যে মনে রাখতে হবে আমাদের মানে এই সরকার যারা ক্ষমতায় আছেন তারাও কিন্তু বলছেন সবার আগে বাংলাদেশ। আমার বাংলাদেশের যে কোনো শাসক গোষ্ঠী বা যে কোনো নেতা তিনি যখন যে কোনো সিদ্ধান্ত নেবেন সেখানে বিবেচ্য হবে সবার আগে বাংলাদেশের ইন্টারেস্ট, বাংলাদেশের জনগণ, রাষ্ট্রের স্বার্থ। সেক্ষেত্রে যদি মার্কিন আধিপত্যবাদও থাকে এখানে, ডেফিনেটলি আমরা কোনো আধিপত্যবাদের কাছে তো মাথা নত করবো না, বা সেই বলয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা শুধুমাত্র কথামালার বিষয় নয়। দেখুন, আমাদেরকে সুকৌশলে কাজ করতে হবে। বৃহৎ প্রতিবেশীর পাশে বা বৃহৎ রাষ্ট্রগুলোর বলয়ের মধ্য থেকে ক্ষুদ্র রাষ্ট্র কিভাবে তার আত্মরক্ষা করতে পারে, কিভাবে তার পররাষ্ট্র নীতিকে ব্যালেন্সড করে চালাতে হয়, সেটা বাংলাদেশ এখন সেদিকে যাচ্ছে, সেগুলো করার চেষ্টা করছে। আমাদের সামরিক নির্ভরশীলতার জায়গা যদি ধরেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কতটুকু নির্ভরশীলতা আমাদের খুব সামান্যই। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বাইন্ড করতে পারে, লেভারেজ কী কী আছে সেগুলো বিবেচনা করে আপনি যদি বিকল্প লেভারেজের দিকে যান, বাণিজ্যের ব্যাপার, আপনি বাণিজ্যের বিকল্প রুট খুঁজবেন। আপনি আমাদের যে সমস্ত অনাবিষ্কৃত জিনিস আছে, আমাদের বে অফ বেঙ্গল আমাদের বড় লেভারেজ। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আগামীতে বে অফ বেঙ্গল একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে। বে অফ বেঙ্গলের সমুদ্রের নিচে যে মাটি, তার নিচে সামুদ্রিক খনিজ সম্পদ, সিতে সিয়ের ব্লু ওয়াটার ইকোনমি যেটা, সেটা মাছ আছে, অন্যান্য জিনিস আছে, আর সাগরে যে নেভিগেশন, যেটা আগামীর বিশ্বের বাণিজ্যের প্রধানতম রুট হতে যাচ্ছে বা হতে পারে বাংলাদেশের এই বে অফ বেঙ্গল। সেই জায়গাগুলোকে যদি আমি প্রপারলি অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু আমার অর্থনীতিতে একটা আমরা আপলিফ্ট করতে পারবো। বাংলাদেশ সিঙ্গাপুরের পর্যায়ে যেতেই পারে। তো সেইভাবে যদি আপনি অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারেন। দেখুন, ইরান এত অপ্রেসড ছিল, কিন্তু এক হরমুজের পুরে তার যে কর্তৃত্ব, সেটা যখন সে ধরে রাখলো, তখন দেখা গেল তার পারমাণবিক বোমার চেয়ে এটা বড় লেভারেজ তার জন্য। সেটা দিয়ে সে গোটা দুনিয়াকে নাকানি চুবানি খেতে পারছে। এখন ভবিষ্যতে বাণিজ্যিক রুট হিসাবে পূর্ব এশিয়ার সাথে, মধ্যপ্রাচ্য অথবা পশ্চিমের দেশগুলোর সাথে আপনি যদি মালাক্কা স্ট্রেইটে কোনো কারণে কোনো বাণিজ্য জাহাজ চলাচলের বিঘ্ন সৃষ্টি হয়, তখন অবধারিতভাবে অনিবার্য বাণিজ্য রুট হবে বাংলাদেশের এই বে অফ বেঙ্গল। তো সেইটাকে যদি আমি লেভারেজ হিসাবে ব্যবহার করতে পারি, তাহলে আমি দুনিয়ার যে কোনো আধিপত্যবাদের নাকপাশ থেকে আমার রাষ্ট্রকে মুক্ত রাখতে পারবো। আচ্ছা, একইভাবে ধরেন ভারত বৃহৎ শক্তি, তাদের অনেক সামরিক শক্তি আছে, দেশও বড়। এই বৃহৎ প্রতিবেশীর পাশে বাংলাদেশকে যে উড়িয়ে দিবে কথায় কথা তারা যেটা বলে, সেটা সম্ভব না। কারণ আমাকে আমার ক্ষুদ্র রাষ্ট্রের আত্মরক্ষার অনেকগুলো লেভারেজ আছে, আমার অনেকগুলো স্ট্রং পয়েন্ট আছে, যেগুলো ভারত চাইলেই উড়িয়ে দিতে পারবে না। সেগুলো দিয়ে বাংলাদেশকে আগ্রাসী হবার প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশ কখনো ভারতে আক্রমণ করবে আমরা কখনো এটা ভাবছি না। আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করব, আমি আমার দেশের জনগণের স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে পারবো। এটা করার জন্য যদি কেউ বিঘ্ন সৃষ্টি করে, তাহলে আমার লেভারেজগুলোকে ব্যবহার করতে হবে। আচ্ছা, সেই জায়গাতে আমাকে শক্ত অবস্থান নিতে হবে। যেমন ধরেন আমাদের উত্তরবঙ্গের যে চিকেন স্নেক, সেটা কিন্তু আসলে রেটরিক না, এটা কিন্তু সত্যিকার অর্থে আমাদের জন্য একটা লেভারেজ। তো বাংলাদেশ সেই লেভারেজগুলো অতীতে কখনো ব্যবহার করতে পারেনি, নতজানু পররাষ্ট্র নীতির কারণে অথবা বশংবদ সরকার থাকার কারণে। কিন্তু বাংলাদেশ সেই জায়গা থেকে জুলাই বিপ্লবের পরে বেরিয়ে এসছে। এখন এই নির্বাচিত সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে শুরু করেছে, কেবল এটা শুরু। সুতরাং আমাদের সামনে বহুদূর যাবার সুযোগ আছে। কোনো পরাশক্তি আমাদের নাগপাশে আবদ্ধ করতে পারবে না, যদি আমার সরকার
প্র্যাগম্যাটিকভাবে বুদ্ধিমত্তার সাথে এই কাজগুলো করে। অ্যাগেইন আমরা কারোর সাথে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছি না, আগ্রাসী হচ্ছি না, আগ্রাসী কোনো কিছু করার প্রয়োজন নেই। আমি আমার জনগণকে সুরক্ষা দিব, আমার ভূখণ্ডকে নিরাপদ রাখবো, আমার পররাষ্ট্র নীতি স্বাধীন থাকবে, আমার বাণিজ্য স্বাধীন থাকবে। এই যে জিনিসগুলো একটা রাষ্ট্রের মৌলিক চাওয়া, সেই জায়গাটা নিশ্চিত করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ সেদিকে যাচ্ছে বলে আমরা মনে করছি। জি, মোহাম্মদ তাজুল ইসলাম, আবার আসবো আপনার কাছে। শাখাওয়াত হোসেন সায়ন্ত, এই যে বাংলাদেশ ফার্স্ট নীতি, এই নীতিতে আমরা ভারতের বলয় থেকে বের হওয়ার চেষ্টা করছি। একই প্রশ্ন আপনার কাছেও আসছে যে বাংলাদেশের সাথে মার্কিন যে চুক্তি হয়েছে, সেই চুক্তির কারণে কি আপনার কখনো মনে হয় যে আমরা অনেক কিছু স্বাধীনভাবে করার ক্ষমতা আবারও হয়তো হারাতে যাচ্ছি? শোনেন, তার আগে বিনা সিক্রি ওই বিষয়ে একটু বলি যে ভারতের বিনা সিক্রিরা, বাংলাদেশও ভারতের আশ্রিত বিনা সিক্রিরা চায় বাংলাদেশ তাদের কাছে বিনা দামে বিক্রি হোক। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানটা বিনা দামে তাদের কাছে বিক্রি হবার জন্য হয়নি, এটা তাদের মাথায় রাখতে হবে। আর বাংলাদেশ ইন্ডিয়ার বলয়ের মধ্যে ঢুকেছিল কারণ ওই সরকারটির দেশের জনগণের ম্যান্ডেট ছাড়া ভারতের আনুকূল্য নিয়ে ক্ষমতায় থাকা প্রয়োজন হয়ে পড়েছিল। কিন্তু এখন তো যে সরকার, তারা জনগণের ভোটে নির্বাচিত, তাদের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তো কোনো দেশ বসায়নি যে কারো পকেটে ঢুকতে হবে, কারো বলয়ে ঢুকতে হবে, এদেশের জনগণ বসিয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং অন্যান্য দেশের সঙ্গে যে চুক্তিগুলো হবে সেটা উইন উইন হতে হবে। কোথাও যদি এর কোনো ব্যত্যয় হয়, সমালোচনা থাকে, সেটা আলোচনার ভিত্তিতে তার সংশোধনও সম্ভব। তবে আমেরিকা, চায়না এরকম বড় রাষ্ট্রগুলোর সঙ্গে চুক্তি করবার আগে অনেক ভাবতে হয়। চুক্তি হয়ে গেলে তাদেরকে চটিয়ে সেই চুক্তি ক্যান্সেল করা খুব সহজ নয়, এটা রিয়ালিটি। আচ্ছা, সেই রিয়ালিটি মেনে তাদেরকে আস্থায় নিয়ে কিভাবে সংশোধন করা যায় সেই চেষ্টাটা করতে হবে। আমেরিকার সঙ্গে যেই চুক্তি, তার কিছু ধারা নিয়ে আমাদের আপত্তি আছে, সমালোচনা হয়েছে। খুব তড়িঘড়ি করে ইন্টারিম গভর্নমেন্ট বিদায়ের 2-3 দিন আগে এই চুক্তিটা সম্পন্ন করে। এই সরকার উত্তরাধিকার সূত্রে সেই চুক্তিটা হাতে পেয়েছে। আচ্ছা, এই সরকারের উচিত হবে তাদেরকে আস্থায় নিয়েই বোঝানোর চেষ্টা করা যে কোন কোন ধারার জন্য বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হচ্ছে এবং বাংলাদেশ তার স্বার্থ বিঘ্নিত হচ্ছে বলে মনে করে, সেটা তাদের সঙ্গে নেগোশিয়েট করা। কিন্তু যারা আবার দাবি করছেন যে এই চুক্তি বাতিল করতে হবে, এটা একেবারে ইমপ্র্যাকটিক্যাল। আচ্ছা, সেক্ষেত্রে মালয়েশিয়ার অবস্থানকে আপনি কি বলবেন? চুক্তি হওয়ার পরেও তারা অনেক বিষয় নিয়ে যখন তারা রাজি হয়নি এবং সেই চুক্তি থেকে সরে আসার চেষ্টা করছে। মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থান আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান এক জায়গায় নয়। আন্তর্জাতিকভাবে তাদের ইনফ্লুয়েন্স এবং অবস্থান আর বাংলাদেশের অবস্থান এক জায়গায় নয়। বাংলাদেশকে দীর্ঘদিন ধরে একটা ফ্যাসিবাদ সরকারের কবলে থেকে মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে এখন সেই সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা হচ্ছে। আপনার চায়নার সঙ্গে সম্পর্কটা কিভাবে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়া যায়, সেই চেষ্টাটা হচ্ছে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে। মালয়েশিয়ার সঙ্গে কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায়, বাংলাদেশি ম্যানপাওয়ার এক্সপোর্ট করা যায়, বিভিন্ন সেক্টরে রিলেশন ডেভেলপ করে বাংলাদেশ লাভবান হতে পারে, সেই চেষ্টা হচ্ছে। সৌদি আরবে মাননীয় প্রধানমন্ত্রী ইনভিটেশন পেয়েছেন, তাদের সঙ্গে এবং মুসলিম বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা কিভাবে পুনরুদ্ধার করা যায় এবং আরও এগিয়ে নেওয়া যায়, সেই চেষ্টা হচ্ছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চেক অ্যান্ড ব্যালেন্স যেটা রাখতে হলে যে সম্পর্কটা দরকার, সেটা আগে অর্জন করতে হবে। হুট করে একটা সিদ্ধান্ত নিল এবং কোনো একটা দেশকে চটিয়ে, বিশেষ করে যাদের বিনিয়োগ আমাদের দেশে প্রচুর, যাদের উপর বাংলাদেশের উন্নয়ন নির্ভর করে, অগ্রযাত্রা নির্ভর করে, আমরা তো সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ দেশ বা জাতি এখনো নই। সুতরাং আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স রক্ষা করে বিভিন্ন দেশের সঙ্গে, বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের উন্নয়ন করে করে কৌশলগতভাবে এগিয়ে যেতে হবে। আমরা হঠকারী সিদ্ধান্ত নিয়ে কাউকে ক্ষুব্ধ করে হঠাৎ করে হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে এগোতে পারবো না। এটা হলো কৌশলগত অবস্থান। সেটা আমরা যদি না বুঝে
কোনো হঠকারী সিদ্ধান্তে গিয়ে কাউকে ক্ষুব্ধ করি আমরা, তাদের অপমানিত করে, সেটাও আমাদের জন্য ভালো নয়। তবে জি। যেখানে যেখানে আমাদের সংশয় আছে যে বাংলাদেশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটাও আবার মেনে না নিয়ে তাদের সঙ্গে নেগোশিয়েট করতে হবে খুবই কৌশল নিয়ে এবং যৌক্তিকভাবে। সেই নেগোশিয়েট করবার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে, তার সক্ষমতা থাকতে হবে। আরেকটি বিষয়, যে বিষয়টা নিয়ে একটু আগে কথা হচ্ছিল, যে 5ই আগস্টের পর ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিয়ে ভারত সরকার বাংলাদেশের সাথে সম্পর্কের কিছুটা অবনতি করে ফেলেছে, কিন্তু সেসব মেরামত না করেই তারা আবার প্রধানমন্ত্রীকে ভারতের সফরের আমন্ত্রণ জানাচ্ছে। তারা কি এখনো আগের মতো সম্পর্ক রাখতে চায় বলেই বারবার আমন্ত্রণ জানানোর কথা বলছে? এটা তাদের কৌশল। আপনি মনে করেন ভারতের অবস্থা, তারা তো তাদের স্বার্থটা দেখবে। 16 বছর ধরে শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে, এটা ভারত আজীবনও ভুলতে পারবে না। এটা তো শেখ হাসিনারই কথা। এখন তাদের এরকম এক পরীক্ষিত ভৃত্য, যার দ্বারা এত কিছু পেয়েছে, ভারতই বা হঠাৎ করে এত বড় বেঈমান হয় কি করে? সেই জন্য শেখ হাসিনা একটু আশ্রয় দিয়ে তারা একটু প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার ধারণা ভারত ইতিমধ্যে রিয়ালাইজ করেছে যে শেখ হাসিনাকে দিয়ে তাদের আর কোনো বেনিফিট নেওয়ার সুযোগ নেই, কারণ শেখ হাসিনা এখন ডেড কেস। সুতরাং এইটা একদিকে, কিন্তু শেখ হাসিনা তাদের কাছে একটা বার্গেনিং টুলস, কারণ তাদের হাতে আছে। শেখ হাসিনাকে যদি এত সহজেই ছেড়ে দেয়, তাহলে ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে কিছু ইস্যুতে যে বার্গেনিং করবে, ওই টুলসটা তো হাতছাড়া হয়। ফলে ভারতের কৌশল, তাদের স্বার্থ রক্ষার জন্য তারা তো তাকে এখন গুটি হিসেবে ব্যবহার করবার চেষ্টা করছে, কিছুটা চেষ্টা করবে। আমরা যদি যৌক্তিকভাবে লজিক্যালি ভারতের সঙ্গে লজিক্যাল ফাইট দিই যে না, আমাদের এই সঙ্গে এই ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক তৈরি করতে হলে, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক তৈরি করতে হলে, এখানে শুধু সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক না, ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক বা ওই রাষ্ট্র পরিচালক গুটি কয়েক ব্যক্তির সম্পর্ক না, এটা হচ্ছে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক এবং বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক। এই সম্পর্ক এস্টাবলিশ করতে হলে তাদেরকে এই খুচরা টুলস ব্যবহারের নীতি থেকে বের হয়ে আসতে হবে এবং আমার ধারণা ভারত সেটা রিয়েলাইজ করবে। কারণ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন না হলে ভারতে যে খুব লাভবান হবে এমন তো নয়। ওদের ব্যবসা বাণিজ্য রপ্তানি অনেক কিছু ডিপেন্ড করে বাংলাদেশের উপরে, সেই সাথে বাংলাদেশও সেগুলো ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে। কিছুটা। আবার সিকিউরিটি দুই দেশের জন্যই হুমকি হতে পারে একে অপরের জন্য। ফলে বাইলেটারাল রিলেশনশিপ দুই দেশের জন্যই দরকার। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ, আমরা কিন্তু ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক চাই, সব সময় চাই, কোনোভাবে চাই না ভারতের সঙ্গে আমাদের বৈরিতা থাকুক, কিন্তু সেটা হতে হবে আত্মমর্যাদা এবং সমতার ভিত্তিতে। ওকে, জি, শাখাওয়াত হোসেন শাহান্ত, আবার আসবো আপনার কাছে। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যদি বৈরিতার দিকে যায়, তাহলে কাদের বেশি ক্ষতি? ভারতের জন্য বেশি ক্ষতি করে নাকি আমাদের জন্য আসলে বেশি ক্ষতির মুখে পড়বো আমরা? দেখুন, মানে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এটা আমার মনে হয় যে দুই দেশের জন্য এটা একটা বড় ধরনের ঝামেলার ইসে করতে হবে। এটা আসলে একদম পাল্লা দিয়ে মেপে কার জন্য বেশি হিসাবে এটা বলা খুব ডিফিকাল্ট। বাট দ্য টু থিংস, আমি একটু আগে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম যে শেখ হাসিনা সেখানে আছেন, এবং আমার কাছে যেটা মনে হয়, আমি শান্ত ভাইয়ের সাথে ওই কথার সাথে একমত, যে শেখ হাসিনা এট দ্য এন্ড অফ দ্য ডে বেসিক্যালি ভারতীয় সরকারের জন্য একটা বার্গেনিং টুল হিসেবেই ব্যবহৃত হবেন। কারণ কয়েকটা জিনিস খেয়াল করেন যে আপনি যদি শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন উনি যেটা করলেন এবং সেটার বক্তব্য যেইটাই যদি আপনি হচ্ছে গিয়ে দেখেন, কয়েকটা ব্যাপার, যে এই পুরো ঘটনাটা ভারতীয় সরকারের মানে সম্মতি ছাড়া এটা হওয়া সম্ভব ছিল না। এটাকে আগেই জানানো হয়েছিল, তারপরেও ভারতীয় সরকার এটাকে হতে দিয়েছে। তারা যেভাবে এটাকে প্লেস করুক না কেন, সো দিস ইজ সামথিং দে অ্যালাউড ইট টু হ্যাপেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যদি বক্তব্যগুলো দেখেন, একটা সার্টেন টেন্ডেন্সি আছে। আমার মনে হয় যে এই বার্গেনিং টুলটা ভারত বিভিন্ন সময় ব্যবহার করবে, যে বাংলাদেশ এইরকম হয়ে যাচ্ছে, বাংলাদেশের চেহারা এরকম হয়ে যাচ্ছে, এইরকম একটা ভয়েস যখন ইন্ডিয়ার হাতের কাছে আছে, যাকে দিয়ে ইন্ডিয়া অনেক সময় অনেক কিছু বলাতে পারবে, সেইটাকে হচ্ছে গিয়ে সে একটা লেভারেজ পয়েন্ট হিসেবে ইউজ করার চেষ্টা করে যাবে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে গতকাল বা তার আগেও তিনি বোধহয় একটা লেখা কোথাও লিখেছেন, এইটা তাকে মানে আপনি একদিকে ভারত এত কিছু বলছে, ভালো সম্পর্ক চায়, তারপরেও যেই জায়গাটায় বাংলাদেশের সবচেয়ে বড় আপত্তি ওনার কথা বলা, ভারত তারপরে কি অ্যালাউ করলো, উনি এখন হচ্ছে গিয়ে একটা ভারতীয় পত্রিকায় উনি বোধহয় একটা লেখাও লিখলেন।
তো এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, এইটা তো হচ্ছে কি একদিকে আপনি ভালো সম্পর্ক চাচ্ছেন, আবার আরেকদিকে আপনি ট্রিগার করার চেষ্টা করছেন। সো এই জায়গা থেকে যে ভারতের মানে মূল উদ্দেশ্যটা যেটা, সেই জায়গায় এই ব্যাপারটাকে কিন্তু আমাদের এড়িয়ে গেলে চলবে না, যে এইটাকে হচ্ছে গিয়ে ভারত এইভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছে। এইটা হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তার মানে আপনি যে সম্পর্ক চাচ্ছেন, এখন আমাদের প্রধানমন্ত্রী যে কথাটা আগেও এসেছে, প্রধানমন্ত্রীর যাওয়াটা তো হচ্ছে একটা এন্ড রেজাল্ট। উনি গেলেন, দেখা করে চলে আসলেন, ইট ডাজন্ট নেসেসারিলি মিন এনিথিং। যেই বিষয়গুলো নিয়ে আমাদের এখনও কাজ করতে হবে, আপনি বাণিজ্য ঘাটতি থেকে শুরু করে সীমান্তে যে হত্যাকাণ্ড চলছে, এই যে তারপরে মাঝখানে বিভিন্ন রাজনৈতিক দল বা অন্যান্য সন্ত্রাসী যারা সেখানে আছেন, এই প্রত্যেকটা তো অমীমাংসিত বিষয় আছে যে ভারত সেটা চাচ্ছে। এবং আমরা যেটা নিয়ে আমার মনে হয় আমরা তিনজনই একমত, যে এইখানে বেসিক্যালি একটা বার্গেনিংয়ের খেলা চলছে ইন্টারন্যাশনাল ইস্যুতে। সেই বার্গেনিংয়ের জায়গাটায় হচ্ছে গিয়ে আমরা কন্টিনিউয়াসলি আছি, এবং সেইখানে এই মুহূর্তে ডিপেন্ড করবে, বাংলাদেশের উপর অনেক কিছুই ডিপেন্ড করছে, এই অর্থে যে বাংলাদেশ আসলে কতখানি ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্যাপাসিটিতে যে ব্যালেন্সটা আপনার করতে হবে, সেই ব্যালেন্সটা হচ্ছে গিয়ে বাংলাদেশ এক্স্যাক্টলি কতখানি হচ্ছে গিয়ে করতে পারবে। আমরা যে কথাটা একটু আগেও বলছিলাম, আমি অফকোর্স মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিটা যেভাবে হয়েছে আমি সেটাকে সমর্থন করি না। আমি মনে করি যে সেই চুক্তিটা নিয়ে জাতীয় সংসদে ডিটেলস আলোচনা হওয়ার দরকার ছিল, যেটা এসেনশিয়ালি জুলাই চার্টারেরও একটা গুরুত্বপূর্ণ ধারা, যে আপনি হচ্ছে গিয়ে বৈদেশিক যে চুক্তিগুলো সেগুলো নিয়ে হচ্ছে গিয়ে আলাপ আলোচনা হওয়ার কথাটা। এই প্রত্যেকটা জিনিস হওয়া দরকার একটা, কারণ এই ট্রান্সপারেন্সি যদি আপনি হচ্ছে গিয়ে না দেন, তাহলে আমি কিন্তু এইটা বুঝতে পারছি না যে এখানকার কোন ধারাটায় বা কোন ইস্যুটা হচ্ছে। এবং যে কোয়েশ্চেনটা এখনও চলে আসছে, যে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, তাদের সুপ্রিম কোর্টের রায়ের ফলে, আপনি যে মালয়েশিয়ার উদাহরণটা দিলেন, মালয়েশিয়া তো একটা অপরচুনিটি পেয়েছে, সুপ্রিম কোর্ট যখন হচ্ছে ট্রাম্প যেটার বেসিসে এটা করেছেন সেটাকে যখন হচ্ছে গিয়ে তারা নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করলো, ট্রাম্প তো তারপরে অন্য একটা অ্যাক্ট দিয়ে একই রকমই হচ্ছে গিয়ে আরেকটা ট্যারিফ হচ্ছে ইম্পোজ করার চেষ্টা করলো। সেটার একটা অপরচুনিটি হচ্ছে গিয়ে মালয়েশিয়া নিতে পেরেছে বা নেওয়ার হচ্ছে গিয়ে চেষ্টা করেছে। এইখানে এগেইন আমাদের এক্স্যাক্টলি চুক্তির যেই ধারাগুলো প্রবলেমেটিক, এই ধারাগুলো নিয়ে রিনেগোসিয়েশন বা রিনেগোসিয়েট করার যে ক্যাপাসিটি, এই প্রত্যেকটা জিনিসের উপরে হচ্ছে গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিপেন্ড করবে। আপনি যে কথাটা প্রশ্নটা শুরুতে করলেন যে এই বার্গেনে ভারত লাভবান হবে না হবে, কতটুকু সুবিধা আমরা হচ্ছে গিয়ে আশেপাশের এই বার্গেন থেকে নিতে পারবো, সেটার উপরে ডিপেন্ড করবে আমরা আসলে কতখানি অ্যাচিভ করতে পারবো বা কতখানি হচ্ছে গিয়ে ব্যর্থ হবো। জি, আসিফ মোহাম্মদ শাহান, আবার আসবো আপনার কাছে। মোহাম্মদ তাজুল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা বারবার একটা অভিযোগ শুনছি যে ভারত হাসিনা কার্ড খেলছে এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা চেষ্টা চলছে। ভারত শেখ হাসিনাকে পুনর্বাসন করতে চাইবে, আবার সম্পর্ক ভালোও রাখতে চাইবে। বাংলাদেশের বর্তমান জনমত এটাকে কি আসলে সায় দেয় কিনা? বাংলাদেশের বর্তমান জনগণ যারা আছে তারা কি এই মতের সাথে একমত কিনা যে দুটো জিনিস একসাথে পাশাপাশি চলতে পারবে? দেখুন, বাংলাদেশের জনগণ কোন পক্ষে সেটা কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেটার অ্যান্সার কিন্তু দিয়েছে। ভারত এখানে যখন বুঝতে পেরেছে যে তার আসলে যে এখানে সাজানো সাম্রাজ্যটা ছিল, তার একটা মানে আপনি যদি বলেন একটা ভাইসরয়, শেখ হাসিনা একটা ভাইসরয় হিসেবে বাংলাদেশে ছিলেন, এবং এই ভাইসরয়ের মাধ্যমে ভারতের যা কিছু অ্যাচিভ করার ছিল সে ক্রমাগত করে গেছে 16 বছর ধরে। এখন যখন এই সাম্রাজ্যটা ধসে পড়েছে, যখন সে পালিয়ে গেছে ইন্ডিয়াতে, এখন সে মিনিমাম যে কাজটা করতে পারে সেটা সে করছে। একটা হচ্ছে হাসিনা কার্ড খেলছে, যেটা আমরা তিনজনই একমত হয়েছি যে হাসিনাকে ব্যবহার করে কতটুকু বাংলাদেশের সাথে বার্গেইন করা যায়, বার্গেইনিং একটা এলিমেন্ট হিসাবে। একইভাবে এই ঠিক একই কায়দায় হাসিনাকে ইউজ করার মাধ্যমে আওয়ামী লীগের রিভাইভাল, ইনক্লুসিভ রাজনীতির কথা বলে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতির ফেরত আসার যে চেষ্টা, এটাও তাদের এই একটা পলিসির একটা অংশ। কিন্তু এইটা বাংলাদেশের মানুষ যে গ্রহণ করবে না, সেটা বাংলাদেশের মানুষের যে মনস্তত্ত্ব এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানুষের যে ভাবনা, তাদের যে সামাজিকভাবে বাংলাদেশের মানুষের যে অবস্থান, সেটাতে খুবই সুস্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনোই প্রাসঙ্গিক হতে পারবে না, বাংলাদেশের মানুষ এটা মানবে না। এবং একইভাবে শেখ হাসিনাকে রাজনীতিতে নিয়ে আসা বা তাকে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা, এটা বাংলাদেশে একেবারেই ডেড কেস। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জেনারেশন হাসিনার বিরুদ্ধে এই মহাবিপ্লবটা করেছে, সেই জেনারেশনের মনস্তত্ত্বটা বুঝতে হবে। আমরা আমাদের বয়স পর্যন্ত যারা এসেছি তারা আওয়ামী লীগকে যেভাবে দেখেছি তার চেয়ে অনেক বেশি গুণে খারাপভাবে দেখেছে আমাদের পরবর্তী জেনারেশন জি, যেটা তারা দেখেছে যে তাদের উপরে তাদের জন্মের পর থেকে একেবারে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে
এইসব বাচ্চাদের উপরে আওয়ামী লীগ কীভাবে আবির্ভূত হয়েছে, কিভাবে টর্চার করেছে, তাদের সাথে কি বিহেভ করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ আওয়ামী লীগ কী জিনিস, এই জেনারেশন একদম জন্মের পর থেকে যেভাবে দেখেছে, এরা মৃত্যুর আগ পর্যন্ত, বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগটা একটা অভিশপ্ত দল হিসেবেই তারা বিবেচনা করবে। সেই বিবেচনায় আমরা 10 বছর পরে বাংলাদেশে আর প্রাসঙ্গিক থাকবো না, কিন্তু এই জেনারেশনের বাচ্চারা আগামী আরও 30 বছর তারা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে। সুতরাং এই জেনারেশন বাংলাদেশে থাকা অবস্থায় আওয়ামী লীগ বা শেখ হাসিনার রাজনীতিতে পুনরায় ফেরত আসার চেষ্টা, প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা কখনো সফল হবে না। তাহলে ভারত এখন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই ভুল সিদ্ধান্ত তারা কেন নিচ্ছে? তাদের আচার আচরণে তো বারবারই মনে হচ্ছে তারা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। তাহলে কি বাংলাদেশকে পর্যালোচনা করতে তারা ভুল করছে? আমি জানি না তারা ভুল করছে কিনা, কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে এটা অবশ্যই তারা ভুল করছে। কারণ তাদের সব সাম্রাজ্য ভেঙে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে হতবুদ্ধি হয়ে পড়েছেন, এবং ভারতের ব্যাপারে যে মিথগুলো ছিল যে ভারতে এত বেশি ইন্টেলেকচুয়ালি বাংলাদেশে ইনভলভ, সব জায়গায় রয়ের এজেন্টরা আছে, তারা চাইলে অনেক কিছু করতে পারে। 5ই আগস্টের বিপ্লবে তো প্রমাণ হলো যে তাদের আসলে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিটা কতদূর, তারা তো এটা বোঝার কথা ছিল। সব কিছু বোঝার পরেও হাসিনার বাস্কেটে সকল ডিম তারা কেন রেখেছে? সুতরাং তারা বাংলাদেশকে স্টাডি করতে আবারও ভুল করছেন বলে আমরা মনে করি। এই জেনারেশনকে যদি বুঝতে না পারেন, বাংলাদেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে আচরণ করতে যদি ভারত ব্যর্থ হয়, বাংলাদেশের তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব তারা যদি রিড করতে না পারে, তাহলে ভবিষ্যতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত হবে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার চাইলেই কি জনগণের ইচ্ছার বিরুদ্ধে ভারত যা চাইবে তাতে দিতে পারবেন? কখনো পারবেন না। সুতরাং ভারত একই সাথে আমার যেটা মনে হয় যে তারা একদিকে চেষ্টা করছেন যে কতটুকু প্লে করে কিছু একটা পাওয়া যায় কিনা, সেটা হচ্ছে যে এটা মানে ফিশিং এক্সপেডিশন বলা হয় যেটা আর কি, যে আচ্ছা যদি লাইগা যায় আর কি, লাইক এই ধরনের একটা কাজ তারা করার চেষ্টা করছেন। অন্যদিকে তারা যে প্রাইম মিনিস্টারের সফরকে তারা নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করছেন বারবার, তারা একই সাথে এখন ওটাও চেষ্টা করছেন যে বর্তমানে যে বিপ্লবের পরে নির্বাচনের মাধ্যমে যে সরকার এসছে তাদেরকে কিভাবে কতটুকু করায়ত্ত করা যায় কিনা, তাকে ইনফ্লুয়েন্স করা যায় কিনা, সেজন্য তারা তাকে সফরে নেওয়ার জন্য তাড়াহুড়া করছেন। মোর গ্রাউন্ড ওয়ার্কটা না করেই শীর্ষ সফরের ব্যাপারে তারা কাজ করছেন। সুতরাং আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে ভারতের এই কর্মকাণ্ডটা কিছুটা দিগ্ভ্রান্ত, তারা আসলে বুঝতে পারছেন না যে কোনটা তাদের সঠিক অবস্থান হওয়া উচিত। এটা আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কিন্তু ভারত যদি বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব বুঝতে না পারেন, এই জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু বারবার 5ই আগস্টের মতো তাদের এই দেশে আরও পতন হবে, মানে ভারতীয় স্বার্থের পতন হবে। তারা যদি বাংলাদেশকে তার এই স্বাধীনতা, সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে সম্মান করেন, এই দেশের সার্বভৌমত্বকে সম্মান করেন, আইনের শাসনকে সম্মান করেন, এই দেশ তার স্বাভাবিক গতিতে এগিয়ে যায়, এইটা যদি তারা সমর্থন করতে পারেন, তাহলে অবশ্যই তাদের সাথে আমাদের সম্পর্ক ক্রমাগত বাড়তে থাকবে, ঘনিষ্ঠ হতে থাকবে। প্রতিবেশীর সাথে আমরা তো শত্রুতা চাই না, কিন্তু আমার সাথে বার্নিং ইস্যুগুলো তাকে সমাধান করতে হবে। এটা তো ভারতের ক্ষতির কিছু নাই। 54টি অভিন্ন নদীর উজানে তিনি বাদ দিয়ে আন্তর্জাতিক সকল আইন লঙ্ঘন করে আমার পানির প্রবাহ তিনি বন্ধ করেছেন। বাংলাদেশ নদীগুলো মরে যাচ্ছে, পলি মাটি পরে নদীর গভীরতা হারাচ্ছে, বন্যার সময় বন্যায় তলিয়ে যাচ্ছি, খরার সময় শুকিয়ে যাচ্ছি। এটা তো আন্তর্জাতিক কোনো নর্মসের মধ্যে পড়ে না। উজানের রাষ্ট্র এটা করতে পারে না, তারা করে যাচ্ছে। কোনো দুনিয়ার কোনো রাষ্ট্রে এরকম বর্ডারে প্রতিনিয়ত মানুষ মরে, কোনো যুদ্ধকালীন সময় মরে না, তারা করে যাচ্ছে। কিন্তু এই দেশের মানুষ কিন্তু এটাকে ভালো চোখে দেখছে না। আমাদের দেশে অপরাধ করে সব আশ্রয় নিচ্ছে ভারতে। আমাদেরকে বাণিজ্যের তো অসমতা রয়েছে, পাশাপাশি বাণিজ্যকে তারা আবার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যখন বাংলাদেশে কোনো ক্রাইসিস তৈরি হয়, যে জিনিসটা বাংলাদেশে তারা রপ্তানি করে সেটা বন্ধ করে দেয়। এই যে ছোটলোকি ধরনের ব্যাপার, এটা রাষ্ট্রীয় পর্যায়ে এই ছোটলোকি কিন্তু দুনিয়ার ইতিহাসে খুব কমই দেখা যায়। এই কাজটা ভারত বাংলাদেশের সাথে কেন করে? এইটা থেকেই বোঝা যায় যে তারা আসলে বাংলাদেশকে সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ, অথবা তারা বাংলাদেশকে কোনো সময় মানে সমমর্যাদার ভিত্তিতে দেখতে তারা প্রস্তুত নয়। এটা যে তাদের ভুল পলিসি, এটা অন্তত তাদের এখন উপলব্ধি করা উচিত, এবং ভবিষ্যতেও যদি তারা এই মূল্যায়ন করতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশ থেকে তাদের আসলে খুব বেশি অ্যাচিভ করা থাকবে না বলে আমরা মনে করি। জি, মোহাম্মদ তাজুল ইসলাম, আবার আসবো আপনার কাছে। ডক্টর সাখাওয়াত হোসেন স্বাগত। বাংলাদেশ এবং ভারত এই দুটি দেশ প্রতিবেশী দেশ, কিন্তু তারা কি আসলে সম পর্যায়ে রয়েছে? যে সমমর্যাদার ভিত্তিতে যদি বাংলাদেশ আশা করে যে ভারতের কাছ থেকে তারা যে সম্মান প্রত্যাশা করছে, সেই সম্মান ভারতও মনে করছে তাদেরকে দিতে হবে, বাংলাদেশকে দিতে হবে, এমনটা আপনার মনে হয় কিনা?
না, আমরা তো তাদেরকে সম্মান দিতে প্রস্তুত, সব সময় দিচ্ছিলাম, তো এখনো দিতে চাই, কিন্তু তারা আমাদের ক্রমাগত অপদস্থ করবে, শোষণ করবে, অসম্মান করবে, বাংলাদেশের নাগরিকদের কোনো মূল্যায়ন করবে না, জনগণের সঙ্গে সম্পর্ক করবে না, তারা একটি নির্দিষ্ট দল এবং ওই শাসক গোষ্ঠীর সঙ্গে শুধু সম্পর্ক রাখতে চাইবে, তাহলে তাদের শ্রদ্ধা তারা কিভাবে ধরে রাখবে? বাংলাদেশ তো সবসময় দেখেন, ভারত আঞ্চলিক রাজনীতিতে ক্রমাগত ভুল করে যাচ্ছে, শুধু বাংলাদেশের সঙ্গে নয়। বাংলাদেশের তো ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা খুব সঙ্গত ছিল, কারণ 1971 সনে মুক্তিযুদ্ধের সময় তারা যে উদ্দেশ্যই হোক, যে কারণেই হোক, বাই প্রোডাক্ট হিসেবে আমরা তো সহযোগিতা পেয়েছি, আমরা তো স্বাধীনতা অর্জনে তাদের সহযোগিতা নিয়েছি, সুতরাং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকাটা খুব সঙ্গত ছিল। কিন্তু তারা স্বাধীনতার পরে নানাভাবে আমাদের এতটা শোষণ করেছে, এতটা অপদস্থ করেছে, এতটা তাদের স্বার্থে ব্যবহার করেছে যে আমাদের জেনারেশন যত পাল্টেছে তত ভারতের প্রতি রাগ ক্ষোভ বেড়েছে। এটা তাদের অর্জন। আমাদের যে রাগ ক্ষোভ ঘৃণা ভারতের প্রতি যেটুকু হয়েছে, এটা তাদের অর্জন, এর দায় তো বাংলাদেশের না। এবং যে কথাটা বলছিলাম যে আঞ্চলিক রাজনীতিতে দেখেন, পাকিস্তানের সঙ্গে তাদের চিরবৈরিতা আছে, এটা আমরা সবাই জানি। তো বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটাকে তারা নষ্ট করেছে তাদের আচরণে। শ্রীলঙ্কার সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়ে গেছে। মালদ্বীপ একটা ছোট্ট রাষ্ট্র, তারা ভারতকে এখন দুই আনা দাম দেয় না, তারা চায়নার সঙ্গে রিলেশন বিল্ড আপ করে ওইভাবে এগিয়ে যাচ্ছে। নেপাল একটা হিন্দু রাষ্ট্র, তারা ভারতকে আগের মতো ওইভাবে আর প্রশ্রয় দেয় না। ওইখানে তরুণ ইয়াং নেতা ভারতের সমপর্যায়ের সফর না হলে সে বসতে রাজি হয় না ওইখানে। ভুটান একটা ছোট্ট রাষ্ট্র, শান্তিপ্রিয় একটা দেশ। ভারত ভুটানের বাজেট করা থেকে শুরু করে পেট্রোলিয়াম সব কিছু ভারতই নিয়ন্ত্রণ করতো, তারাই ঠিক করে দিত ভুটান কিভাবে চলবে। সেই ভুটানও এখন আগের মতো ভারতের কথায় উঠবস করে না। সুতরাং এই অঞ্চলে ভারতের আঞ্চলিক রাজনীতিতে এই যে সবাইকে দূরে ঠেলে দিচ্ছে, এইটা ভারত আঞ্চলিক রাজনীতিতে ক্রমাগত ভুল পদক্ষেপ না নিলে এটা তো হওয়ার কথা না। এবং তাদের নিজ দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে তাদের যে আনরেস্ট, সেটা তাদের নিজেদের ককরোচ পার্টিকেই তারা সামলাতে পারে না, সেই সব নিয়ে তাদের ভাবনা নাই, তারা সবাইকে বৈরী বানাচ্ছে। বাংলাদেশে এখন যারা তরুণ, যারা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির দিক নির্দেশনা নির্ধারণ করবে, বলা যায় যে কথাটি বলছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম, যে তারা যখন দেখবে যে ভারতের সবসময়ই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা, এই চেষ্টা কি ভারত থেকে আরো বেশি দূরে সরিয়ে দেবে বাংলাদেশের তরুণদেরকে কিনা? ডেফিনেটলি বাংলাদেশের তরুণরা তো এইটা উপলব্ধি করেছে, বিশেষ করে এই 5 আগস্টের যে গণঅভ্যুত্থানের পতনের মাধ্যমে পালিয়ে গেলে এই আওয়ামী লীগকে যে 16 বছর ভারতই বিনা ভোটে এই দেশে ক্ষমতায় রেখেছে, এটা এখন জনমনে এস্টাবলিশড এবং সবাই আমরা চাক্ষুষ এত বছর ধরে দেখেছি। 2014 সালের নির্বাচনের আগে ভারতের ফরেন সেক্রেটারি বাংলাদেশে এসে জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদকে যে ফোর্স করেছে যে তোমাকে ইলেকশনে যেতে হবে, তুমি নির্বাচনে না গেলে বিএনপি যেমন ক্ষমতায় চলে আসবে, সেটা ভারত হতে দিবে না। তার মানে এদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় বিনা ভোটে রাখবার জন্য এরশাদের মতো এইরকম একটু বহুরূপী মানুষ যে সুবিধাবাদী রাজনীতিবিদ ছিল, তাকে পর্যন্ত ফোর্স করেছে। সুতরাং ভারত যত বেশি এইরকম পতিত কোনো গোষ্ঠীকে পুনর্বাসনের জন্য মনোযোগ দেবে, বাংলাদেশের জনগণ থেকে ভারত তত বেশি বিচ্ছিন্ন হবে, এর কোনো অন্যথা হবে না। জি, শাহাদাত হোসেন শাহান, ধন্যবাদ আপনাকে। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, একদম শেষ পর্যায়ে রয়েছে। আমি জাস্ট একটু মানে যে প্রশ্নটা এতক্ষণ আসলো ভারতের, সে আমার একটু এটা নিয়ে একটু ভিন্ন মতের মতো আছে, আমি একটু অন্যভাবে দেখি ব্যাপারটা। এই ব্যাপারটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই যে ভারত অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে এখানে প্রাসঙ্গিক করার একটা চেষ্টা করছে। এখন এটা কাজ করবে কি করবে না আমি একদম এত নিশ্চিত আমি না, কারণ আমার কাছে যেটা মনে হয় যে পলিটিক্যালি বা পলিটিক্সে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট কাজ করে। যেমন এখন পর্যন্ত ভারতের এই জিনিসটা কাজ করছে না, কারণ হচ্ছে আপনি যদি আমাদের ইন্টারনাল পলিটিক্যাল যে ক্যালকুলেশন দেখেন, সেখানে যে ইকুইলিব্রিয়ামটা আছে সেটা অ্যাবসলিউটলি আওয়ামী লীগের ফেরত আসার যে কোনো ইকুয়েশনের বিরোধী। বিএনপি খুব ইজিলি জানে যে আপনি যদি ভোটের হিসাব করেন তাহলে হচ্ছে গিয়ে যে আওয়ামী লীগের না আসাটা বিএনপির জন্য সুবিধাজনক,
এনসিপির অস্তিত্বই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের সাথে সম্পর্কযুক্ত, আওয়ামী লীগের না আসার সাথে। জামাত জানে হচ্ছে আওয়ামী লীগ ফেরত আসলে তার পক্ষে সেকেন্ড বিরোধী দল থাকা সম্ভব না। সো এইখানে একটা হচ্ছে গিয়ে আপনার ইউটিলিটির একটা ইকুইলিব্রিয়াম হয়েছে। এইটা যতদিন টিকে থাকবে রেশনালি, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের ফেরত আসার আমি কোনো হচ্ছে গিয়ে অপরচুনিটি দেখি না। বাট আপনি 2029-30-এ এক্স্যাক্টলি কী হবে সামনের দিকে, যে এই ক্যালকুলেশনে যদি কোনো ধরনের চেঞ্জ হয়, যেমন আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই, যদি ব্যাপারটা এইরকম দাঁড়ায় যে ফর ইনস্ট্যান্স জামাতের যদি মনে হয় যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যাবে, যেটা তার জন্য বিএনপির ভোট ভাগ হয়ে যাবে, যেটা তার জন্য সুবিধা হবে, তাহলে কিন্তু একটা নতুন ধরনের ক্যালকুলেশন হচ্ছে। এটা হবেই আমি বলছি না, আমি বলছি যে ক্যালকুলেশন যখন চেঞ্জ হয়ে যাবে তখন পার্টিকুলার স্ট্র্যাটেজিও হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। এবং সেটা হওয়ার পসিবিলিটিটা কি, আপনি যদি দেখেন আওয়ামী লীগের যে কার্যক্রম এবং ভারতের সাথে সাথে সেটার একটা বড় উদ্দেশ্য হচ্ছে এখানে এক ধরনের ইনস্টেবিলিটি বা ক্যাওটিক একটা সিচুয়েশন তৈরি করা। এবং এখানে এটা কিন্তু হচ্ছে গিয়ে খুব পরিষ্কার আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস দেখেন, এটার কারণটা কি? কারণ আপনি যত বেশি এখানে ইনস্টেবিলিটি তৈরি করতে পারবেন, যত বেশি এখানে ক্যাওটিক সিচুয়েশন তৈরি করতে পারবেন, তত বেশি এখানকার মানুষের মনে হবে যে সিচুয়েশন আসলে মোটেও পরিবর্তিত হয়নি। সেইটা হচ্ছে কি অনেক সময় আমরা যেটা বলি যে অতীত একটা মিথের প্রতি এক ধরনের একটা মানে রোমান্টিক একটা ইসে তৈরি করে দেয়, বা ইসেতে যেইটা একটা অপরচুনিটির রাস্তা তৈরি করে। সো এইটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্ট্যান্ট ইস্যু, যে আগামী 2-3 বছরে এই পলিটিক্যাল ক্যালকুলেশনটা তৈরি হয় কিনা, যে ইনস্টেবিলিটি তৈরি করার চেষ্টা হবে, সেইটাকে হচ্ছে গিয়ে সরকার কতখানি অ্যাড্রেস করতে পারে। অ্যান্ড ফাইনালি এই যে ইকোনমিক ক্রাইসিস যেগুলো আমরা দেখছি, এগুলোকে সরকার কত ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। একদম 30 সেকেন্ড আপনার কাছ থেকে শুনতে চাই। 6 মাস অতিবাহিত হয়েছে এই সরকারের, এখন পর্যন্ত আপনি কি বলবেন যে আসলে বাংলাদেশের যে সরকার গঠিত হয়েছে সেই সরকার কতটুকু সফল? একদম শেষ পর্যায়ে দেখুন, এটা তো আসলে একদম শেষ পর্যায়ে এটা বলা খুব ডিফিকাল্ট। আমি যেটা বিভিন্ন সময় যেটা বলে আসছি যে তার ইকোনমিক বা তার একটা ভিশন আছে, কিন্তু সেটাকে ফাউন্ডেশন দেওয়ার জন্য যে পলিটিক্যাল স্ট্রাকচারটা, যে জবাবদিহিতামূলক অ্যাকাউন্টেবিলিটি একটা স্ট্রাকচারটা তৈরি করবার দরকার, সেই জায়গাটা আমি এখনো পুরোপুরি সরকারের আমি ওই জোর বা ওই হচ্ছে গিয়ে দায়টা আমি এখনো দেখছি না। যেটা বলছি যে ইনস্টেবিলিটি এবং ক্রাইসিস, যেটার ফলে যে বিপদটা তৈরি হতে পারে, সেটা ভবিষ্যতে একটা বিপদ ডেকে আনতে পারে। আই এম ওয়েটিং টু সি দ্যাট এই পলিটিক্যাল ফাউন্ডেশনটা গভর্নমেন্ট কত শক্তিশালীভাবে তৈরি করতে পারে। যদি তৈরি করতে পারে, তাহলে এই যে আমরা ইররিলেভেন্টের আলাপটা করছি, ইন্টারনাল ক্যালকুলেশনে এখন আমরা যে জায়গায় আছি সেই ইকুইলিব্রিয়ামে থাকবো। আদারওয়াইজ ইকুইলিব্রিয়ামটা শিফট হওয়ার একটা পসিবিলিটি আছে, যেহেতু বাইরে থেকেও একটা ইন্টেনশন বা ইনভেনশন আছে হচ্ছে গিয়ে সেই ইকুইলিব্রিয়ামটাকে শিফট করবো। ধন্যবাদ ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত এবং মোহাম্মদ তাজুল ইসলাম, তিনজনকে কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।